ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। নন্দনে স্থান পায়নি অনিক দত্তর অপরাজিত ছবিটি। সেই কষ্ট বুকে নিয়ে বেঁচেছিলেন পরিচালক। অবশেষে বড় প্রাপ্তি। জীবদ্দশায় যে সম্মান তিনি পেলেন না পরিচালকের মৃত্যুর পর, সেই নন্দনেই দেখানো হলো অপরাজিত। 4 বছর পর নন্দন পেল অপরাজিত। ওটিটিতে থাকার পরও ছবি মুক্তির প্রথম দিনের মতোই দর্শকরা ভিড় জমিয়েছিলেন ছবিটি দেখতে। প্রাক্তন সরকারের জামানায় এই ছবি দেখানো হয়নি নন্দনে। অনিক দত্তর প্রয়াণে রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে অপরাজিত এবার নন্দনে দাঁড়িয়ে কাঁদলেন জিতু। অনিক দত্তকে শ্রদ্ধা জানানোর জন্যই 5ই জুন নন্দনে মুক্তি পায় অপরাজিত। এছাড়াও নন্দনে দেখানো হবে অনিক দত্ত পরিচালিত ছবি ভবিষ্যতের ভূত। এই দিনটা আমরা সত্যি সত্যি দেখতে চাইনি, আমরা এমন ভাবে দেখতে চাই। আমরা দেখতে চেয়েছিলাম অনেক নিজে আসবে, অনেক নিজের সিনেমা প্রেজেন্ট করবে। এটাই উচিত ছিল, এটাই স্বাভাবিক ছিল। ভবিষ্যতে এরকম অনেক দত্ত আরেকটা যেন না হয়, সে বিষয়ে আমাদের ভীষণভাবে সতর্ক থাকা আমাদের একমাত্র লক্ষ্য, এবং আর এরকম কোনোদিন হবে না। আমি অন্তত দায়িত্ব নিতে পারি, বলতে পারি আর কখনো এরকম হবে না। শিল্পীর শিল্পকর্মের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্পর্ধা তিনি দেখিয়েছেন, যে স্পর্ধা আজকের দিনে বড়ই কম। তার জন্য ওনাকে বহু মানুষ প্রণাম জানাতেন। তিনি তো যে বক্তব্য ছবির মাধ্যমে তুলে ধরতেন, ছোটবেলা তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন থেকে শুরু করে সবটাই। আমি ধন্যবাদ প্রথমেই জানাবো রাজ্য সরকারকে, এবং বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর থেকে যেভাবে তিনি প্রত্যেক মুহূর্তে যাতে সম্মানের সঙ্গে আমাদের প্রিয় পরিচালক অনিকদার কাজে কোনো রকম অসুবিধা না হয়, এবং নন্দনের মতো জায়গা যেখানে তার সিনেমা আটকে দেওয়া হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, সেই জায়গায় আজ প্রদর্শিত হচ্ছে অপরাজিত, এবং তারপর হবে ভবিষ্যতের ভূত। ধন্যবাদ জানাই সম্মানীয় মুখ্যমন্ত্রী। করে মঞ্চে ঠেলে উঠিয়ে দিত, আজকে সে নেই, তো সেটা তো আমাকে একটু ব্যথা দেবেই। সেই সময় কোন ছবিগুলো চলছিল একটুখানি আপনারা হিস্ট্রিটা চেক করবেন তো, এবং স্ক্রিনিং কমিটির কাছে একবার জিজ্ঞেস করবেন এই কারণটা কি, না চলার কারণটা কি। এই অজানা কারণটা এখনও আমরা জানতে পারিনি। আমি সরকারের আইন দপ্তর হোক, বিচার দপ্তর হোক, আমি বিচার একটা চাইবো যে এটা না চলার কারণটা কি ছিল। যে সিইও ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং সাধারণ মানুষের কাছে এই অজানা কারণটাকে আনা হোক যে কেন এই ছবিটা চলতে দেওয়া হয়নি সেই সময়। আসছে একেন ফ্র্যাঞ্চাইজির পরের ইনস্টলমেন্ট কেরালায় কুরুক্ষেত্র। গত বছর বড় পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায় দ্য একেন। বেনারসে বিভীষিকা 1 বৈশাখে ওটিটিতে মুক্তি পায়। একেন বাবুর পুরুলিয়া অভিযান। কয়েক মাসের ব্যবধানে আবারও নতুন গল্প নিয়ে আসছে একেন বাবু ও তার টিম। এবারের গল্পে থাকছে অনেক নতুন চরিত্র, গল্পে থাকবে নতুন অ্যাডভেঞ্চার। এবারের গল্পে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অর্ণ মুখোপাধ্যায় এবং সুহত্র মুখোপাধ্যায় সহ আরও অনেকে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় কারা রয়েছেন এবারের জার্নিতে আনুষ্ঠানিকভাবে জানানো হলো। একেন্দ্র সেনের চরিত্রে বরাবরের মতো রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। দেখো, আমাদের তো একটা দায়িত্ব থেকে যায় যে আগের বারের ছবিটা দর্শকরা এত পছন্দ করেছেন, পরের বার যে ছবিটা আমরা নিয়ে আসবো সেটা যাতে আরো দর্শকদের আরো বেশি ভালো লাগে, সেই একটা দায়িত্ব থাকে। এবং কোনো ঘটনাকে রিপিট করা যায় না। তো সেই হিসেবে এবারের যে গল্পটা আমি জানি বলে আমি এইটুকু বলতে পারছি যে গল্পটা খুবই জমাটি একটা গল্প, এবং এর মধ্যে অনেক বেশি আরো থ্রিল, অ্যাডভেঞ্চার, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। এবং আমার মনে হয় একেনের চরিত্রের যে বৈশিষ্ট্যের জন্য দর্শকরা পছন্দ করেন, একেনের যে মজা এবং একেনের যে ওই প্রবাদ বলা, খাওয়ান, সে সমস্ত কিছুই থাকছে, কিন্তু নিশ্চয়ই নতুন একটা সিচুয়েশনে নতুনভাবে থাকবে। প্রথমবার পরিচালকের আসনে চৈতি ঘোষাল। ঋতুপর্ণা সেনগুপ্তকে দোসর করে পর্দায় আনছেন নেভার মাইন্ড।
তার পরিচালনায় এবার অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অমর্ত্য রায়। গল্পে মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতিপুত্র অমর্ত্য এক নিঃশব্দ রাতের গল্প বলবে নেভার মাইন্ড, যা বদলে দেবে সবকিছু। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন MS প্রোডাকশন ৭৪ ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বছর দুয়েক আগেই শোনা গিয়েছিল পরিচালক চৈতির ডেবিউ সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এবার ছবিরই পয়লা পোস্টার উন্মোচিত হলো। সিনেমার নামে ইঙ্গিত, নিষিদ্ধ গল্প ছুঁয়ে এক সামাজিক বার্তা দিতে চলেছে এই ছবি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যে তার অতীতের এক বিষয় খুঁজতে খুঁজতে হাজির হয় শহরের এক পানশালায়, আর সেখানেই তার দেখা হয় একজন অল্প বয়সী সঙ্গীত শিল্পীর সঙ্গে, যে বারে গান গায়। এই ছবিতে কলকাতার এমন কিছু মানুষদের গল্প তুলে ধরা হবে। I have to pinch myself. আমি হচ্ছি কি বলতো, মানে সারাক্ষণ আমি হ্যাঁ, মানে এটা আমার কাছে আজকের দিনটা আমার কাছে একটা ভীষণ স্পেশাল দিন। আমার ভীষণ মনে পড়ছে আমরা প্রথম যবে এই ছবিটা শুরু করেছিলাম, ঋতুকে আমরা গল্প শুনেছিলাম, মিতালি সম্রাটের গল্প। ওরা যখন বলেছিল, আমি ওদের বলেছিলাম গল্প আবার নতুন করে তৈরি করতে হবে, এত পাতার গল্প ছিল। তারপর ঋতুকে যখন শুনিয়েছিলাম, ঋতু শেষটায় কেঁদে ফেলেছিল এবং ওর তখন আমার মনে আছে একটা মানে মেকআপ করছিল, আবার পুরো মেকআপ সেজে গেল, আবার ও টাচ করলো। সো দিজ আর ভেরি স্মল মোমেন্টস যেগুলো আমার মনে আছে। আমি সঙ্গীত পরিচালক, 3টে গান এই ছবিতে আছে, আর অ্যালবামে 4টে গান থাকছে। ব্যাকগ্রাউন্ড স্কোরও আমার। পুরোটা মিলিয়েই এই যে নিয়ন রংটা দেখা যাচ্ছে, নিয়ন আলো দেখা যাচ্ছে, তার একটা প্রতিচ্ছবি এই ছবিতে আছে, সিনেমাতে আছে, তেমনি গানগুলোতেও আছে। এবং এরকম একটা সাবজেক্ট গান, যেটা কলকাতার নাইট ক্লাব যে কালচার এবং সেখানে যে ধরনের গান বাজনা হয় সেটাকে বেস করে তারপর বিভিন্ন ধরনের মানুষের তারা আসছেন, তারা একটা বারে আসছেন বা ক্যাফেতে আসছেন রাতে, এবং সেখানে তারা নিজেদের মধ্যে কথা বলছেন। তার থেকেই তাদের জীবনের নানা রকম জিনিসপত্র রিভিল হচ্ছে। এভাবেই গল্পটা এগোচ্ছে এবং গল্পটার সময়কাল কিন্তু একটা সন্ধ্যে, গোটা সিনেমাটাই একটা সন্ধ্যেতেই ঘটছে, যদিও কিছু ফ্ল্যাশব্যাকস রয়েছে। খুবই ইন্টারেস্টিং স্টোরি এবং ছোট্ট করে একটা রহস্য আছে এর মধ্যে, যেটা ফাইনালি গিয়ে রিভিল হয়। অবশ্য অডিয়েন্স প্রথম থেকেই হয়তো আঁচ করতে পারে ব্যাপারটা, কিন্তু ক্যারেক্টারগুলো তারা তো জানে না, কাজেই তারা কিভাবে সেই ব্যাপারটাতে পৌঁছলো সেটাও একটা লাস্ট সমাধানে পৌঁছলো বা রেজলিউশনে পৌঁছলো, সেটাও একটা জার্নি। এই জার্নিটা একটা বহুদিনের জার্নি, আবার একটা সন্ধ্যার জার্নিও বটে। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন্ত, মিউজিক অন।